হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা চ্যাপ্টার 5-5-এর হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো করছিলাম। সো হাতে কলমের প্রশ্ন উত্তর আমাদের 4-এর দাগের ক পর্যন্ত হয়ে গেছিলো। এখন আমরা ক্ষয়ের থেকে আলোচনা শুরু করব। এর আগে যেটা আলোচনা করেছি এই ভিডিওর শেষে অ্যাটাচ থাকবে, দেখে নিও। এখন শুরু করা যাক। 4-এর ক্ষয়ের প্রশ্ন থেকে আলোচনা করব এবার। 4-এর ক্ষয়ের প্রশ্ন বলেছে হচ্ছে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল। 4-এর খ কিন্তু এটা, ওকে। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল, আর ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলো বিশ্লেষণ করো বা উল্লেখ করো। কি লিখব? ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য পয়েন্ট করে লিখব। তাহলে রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ গঠন করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। রাজা রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম আন্দোলনের পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ নেতারা। ঠিক আছে, নেক্সট লিখব ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য পয়েন্টে লিখব সমাজ সংস্কার। এই পয়েন্টে আমরা লিখব সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল। ব্রাহ্ম আন্দোলনকারীরা হিন্দু সমাজে প্রচলিত সাধারণ ব্রাহ্ম সমাজ সতীদাহ সাধারণ এখানটা ভুল এসছে, এখানটা ভুল এসছে, প্রচলিত সাধারণ ব্রাহ্ম সমাজ হবে না, আচ্ছা, প্রচলিত সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্য প্রথা, সাগরে সন্তান বিসর্জন প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ঠিক আছে, 2 নম্বর দেব নারী সমাজের উন্নয়ন। এই পয়েন্টে আমরা দেব ব্রাহ্ম সমাজ সংস্কারকগণ নারীদের উন্নয়নের জন্য প্রচার করেছিলেন। তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা। এই পয়েন্টে আমরা দেব ব্রাহ্ম আন্দোলন ভারতের সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু সীমাবদ্ধতাও লক্ষণীয়। 1 নম্বর উচ্চ শ্রেণীর ভদ্রলোকেদের মধ্যে আবদ্ধ। পয়েন্ট এটা, এই পয়েন্টে লিখব ব্রাহ্ম সমাজের আন্দোলন মূলত শিক্ষিত মধ্যবিত্ত ও বিত্তমান মানুষদের বা বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্রাহ্ম আন্দোলনের মধ্যে সাধারণ জনগণ ও গ্রামের মানুষের কোনো সংযোগ ছিল না। নেক্সট পরের পয়েন্টে আমরা লিখব হচ্ছে স্বাস্থ্য নির্ভর আন্দোলন। এই পয়েন্টে দেব ব্রাহ্ম আন্দোলন ছিল হিন্দু স্বাস্থ্য নির্ভর আন্দোলন। সংস্কারকগণ প্রচার করেন কিছু স্বার্থপর মানুষ ধর্মশাস্ত্রের অপব্যাখ্যা করে সমাজে কুপ্রথার প্রচলন করেছে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গোড়ার থেকেই ছিল স্বাস্থ্য নির্ভর। তারা বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার দিকগুলো তুলে ধরার বদলে ওই প্রথাগুলি স্বাস্থ্যসম্মত কিনা তা বেশি জোর দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের কী ভূমিকা ছিল? উত্তর আমরা লিখব সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা। এটা আমরা পয়েন্ট করে লিখব সাঁওতালরা 1855 থেকে 56 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শাসক জমিদার মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ হয়েছিল। তবে দুই বিদ্রোহের মধ্যে অনেক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ছিল। প্রথমে সাদৃশ্য লিখব। সাদৃশ্যতে আমরা লিখব সবার প্রথমের পয়েন্ট শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। দুই আন্দোলনই হয়েছিল ইউরোপীয় ও ভারতীয়দের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে। ব্রিটিশ শাসক নীলকর জমিদার ও মহাজনদের শোষণের ফলে সাঁওতাল ও নীল চাষিরা বিদ্রোহী হয়েছিল।
নেক্সট পয়েন্টে লিখবো আমরা ইউরোপীয়দের জুলুমের বিরুদ্ধে আন্দোলন। এখানে লিখবো সাঁওতাল হুলের অন্যতম কারণ ছিল সাঁওতালদের রেলপথ নির্মাণের কাজ করার জন্য ইউরোপীয় কর্মচারীদের জুলুম ও অত্যাচার। আর নীল বিদ্রোহ হয়েছিল ইউরোপীয় নীলকরদের বাংলায় চাষিদের জোর দিয়ে নীল চাষ করানোর জন্য। মানে বোঝানো হচ্ছে সাঁওতাল যে হয়েছিল, সাঁওতাল হুল যে বিদ্রোহ হয়েছিল তার কারণটা কি ছিল না, রেলপথ নির্মাণের কাজ করার জন্য ইউরোপীয় কর্মচারীদের জুলুম ও অত্যাচারটা সেই জন্য হয়েছিল। আর নীল বিদ্রোহটা হয়েছিল নীলকর যে চাষি ছিল তাদেরকে দিয়ে জোর করে নীলকররা কী করতো, ইউরোপীয় নীলকররা তারা কী করতো না নীল চাষ করাতো, যেটা আমি অলরেডি তোমাদের ডিসকাশন করে দিয়েছি। হলো, এটা হলো সাদৃশ্য। নেক্সট আমরা বৈসাদৃশ্যে লিখব সাঁওতাল বিদ্রোহ ছিল আদিবাসী উপজাতি বিদ্রোহ। আর 2 নম্বর আমরা বৈসাদৃশ্যে সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে লিখব যে শিক্ষিত বাঙালিদের অনেকেই এই বিদ্রোহে বিরোধিতা করেছিল। 3 নম্বর পয়েন্ট করে লিখব আমরা এই বিদ্রোহ হিংসাত্মক ছিল, বহু প্রাণহানি ঘটে। 4 নম্বর লিখব এই বিদ্রোহ রাজমহলে শুরু হয়। ঠিক আছে, নেক্সট আমরা নীল বিদ্রোহ লিখব। নীল বিদ্রোহ ছিল কৃষক বা নীল চাষিদের বিদ্রোহ। 2 নম্বর লিখব শিক্ষিত বাঙালিদের অনেকেই এই বিদ্রোহ সমর্থন করেছিল। নেক্সট লিখব এই আন্দোলনটা ছিল অহিংসা আন্দোলন। আর পরের পয়েন্টে লিখব আমরা 4 নম্বর হবে, এটা 4 নম্বর পয়েন্ট হবে। 4 নম্বর পয়েন্টে লিখব এই আন্দোলন নদিয়া যশোর জেলায় শুরু হয়েছিল। হলো, নেক্সট পয়েন্ট করে লিখব সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের পত্রিকার ভূমিকা। এখানে আমরা লিখব সাঁওতাল হুল ও প্যাট্রিয়ট বলে আমরা পয়েন্ট করব, হিন্দু প্যাট্রিয়ট বলে পয়েন্ট করব, করে আমরা লিখব হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে বক্তব্য প্রকাশ করেছিলেন। এই পত্রিকায় তিনি লিখেছিলেন বলে 1 নম্বর পয়েন্ট করে লিখব সাঁওতালদের উপর অর্থনৈতিক শোষণ তাদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। 2 নম্বর জোর করে বেগার খাটানো, অতিরিক্ত খাজনা, অত্যাচার সৎ ও শান্ত সাঁওতালদের বিদ্রোহী করে তুলেছিল। নেক্সট, যারা সাঁওতালদের ওপর অত্যাচার করে তাদের শাস্তি পাওয়া উচিত। নেক্সট পরেরটা, সাঁওতালরা নিজেদের জঙ্গল ও উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার পায় বা অধিকার চায়। এবার আমরা পয়েন্ট করব নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট। এই পয়েন্টে লিখব, এটা কিন্তু বড় প্রশ্ন, সেটা আমাদের একটু বেশি করে লিখতে হচ্ছে। হিন্দু প্যাট্রিয়ট, এটাতে আমরা লিখব হচ্ছে বাংলায় নীল বিদ্রোহের বাংলায় নীল বিদ্রোহের প্রতিও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সহমর্মী অবস্থান নিয়েছিলেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখা হয়েছিল যে চাষি একবার নীল চাষ করেছে বেঁচে থাকতে তার আর মুক্তি পাওয়ার উপায় নেই। 2 নম্বর, নীল চাষে কোনো চাষি ন্যায্য দাম পায় না, নীল চাষে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। 3 নম্বর, ঔপনিবেশিক শাসন ও শোষণের ফল ছিল সাঁওতাল হুল হবে। সাঁওতাল হুল ও নীল বিদ্রোহ এই 2 ঘটনার মধ্য দিয়ে শোষিত জনগণের প্রতিবাদ ধ্বনিত হয়। ঠিক আছে, সাঁওতাল এখানটা হুল হবে। হলো, ক্লিয়ার? নেক্সট ঘয়ের প্রশ্নে আমরা যাব। 4-এর ঘয়ের প্রশ্ন দিয়েছে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর আমরা লিখব। উত্তর লিখব 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতি বা চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক ও মতবৈষম্য রয়েছে। এক পক্ষের মতে এটি সিপাহী বিদ্রোহ, অপরপক্ষ বলেন এটি সমগ্র ভারতবাসীর আন্দোলন বা জাতীয় আন্দোলন। এছাড়াও অনেকে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কৃষক বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রতিবাদ ইত্যাদি বলেছেন। নেক্সট আমরা লিখব সিপাহী বিদ্রোহ বলে পয়েন্ট করে আমরা এখানে লিখব ইংরেজ ঐতিহাসিক চার্লস রেইকস হোমস, ইংরেজ ঐতিহাসিক চার্লস রেইকস আর হোমস, এটা হোমস ময় হসন্ত হবে একটা, ওকে, হোমস এবং ভারতীয় ঐতিহাসিক কিশোরী চাঁদ মিত্র, স্যার সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলে মনে করেন। এই বক্তব্যের পিছনে তাদের যুক্তি হলো সিপাহীরাই এই বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহকে ভারতীয় জাতীয় চেতনা সৃষ্টির অগ্রদূত স্বীকৃত
মধ্যবিত্ত শ্রেণী সমর্থন করেনি। সুতরাং এটি নিছকই সিপাহী বিদ্রোহ ছাড়া অন্য কিছুই নয়। হলো। এবার আমরা লিখব জাতীয় আন্দোলন। এই পয়েন্টে আমরা লিখব 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে জাতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন। সমকালীন ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, ডাফ, জন কে প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে মন্তব্য করেন, কারণ ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল। বিদ্রোহীরা দিল্লিতে বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে কোম্পানির কর্তৃত্ব উচ্ছেদ ঘোষণার দ্বারা একটি নতুন শাসন ব্যবস্থা গঠন করতে চেষ্টা করেছিল। তাই একে জাতীয় বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত। আচ্ছা, নেক্সট আমরা লিখব কার্ল মার্কস বলেছেন যাকে সেনা বিদ্রোহ বলা হয়েছে তা আসলে জাতীয় বিদ্রোহ। হলো। নেক্সট আমরা লিখব ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। পয়েন্ট করে আমরা লিখব স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। নেক্সট আমরা লিখব সামন্ততান্ত্রিক প্রতিবাদ। এই পয়েন্টে লিখব অনেকেই এই বিদ্রোহকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সামন্ততন্ত্রের প্রতিবাদ হিসাবে দেখেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে চিহ্নিত করেছেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিতর্ক থাকলেও বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব ছিল না এবং এই আন্দোলন বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল। তাহলে আমাদের প্রশ্ন উত্তর সব কমপ্লিট হয়ে গেল। এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট চ্যাপ্টার নিয়ে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করো। খুব ভালো থাকো।